বর্ষাকালে দেখা যাচ্ছে যে প্রায় পেপার খুললে যে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব চলছে এবং ডেঙ্গু রোগী অনেক ভর্তি আছে হসপিটালে এবং সাথে সাথে হয়তো কিছু সমস্যাও সৃষ্টি হচ্ছে। তো আমি মনে করি যে ডেঙ্গু রোগী নিয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে সেখানে কোন সাইন সিমটম হলে আমাকে ওয়ার্নিং সাইন এবং কোন সাইন সিমটম দেখা দিলে আমাকে যে হসপিটালে এখনই যেতে হবে, বরং সেইগুলো আমরা যদি সর্বসাধারণ যদি জানতে পারি তাহলে আমার মনে হয় যে কিছুটা উপকার হলেও হতে পারে আর কি। ডেঙ্গু রোগে আমরা সবাই জানি আর কি, এবং বিশেষ করে মিডিয়ার কারণে আমরা এটাও জানি যে ডেঙ্গু রোগীতে প্লেটলেট কমে যায় আর কি। তো সেই প্লেটলেট কমে গেলে আমরা অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি যে প্লেটলেটে কমে গেলে সত্যি সত্যি প্লেটলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো, এবং সেই রক্ত যখন জমাট কমে গেলে তো যখন রক্ত জমাট বাঁধবে না তাহলে স্বাভাবিকভাবে ব্লিডিং হবে। তো এর থেকে বড় কথা আর কি, আমরা কিন্তু ডেঙ্গু রোগীর কিন্তু প্লেটলেট কমে যাচ্ছে, আর সেই প্লেটলেট কমে যাওয়া নিয়ে কিন্তু আমরা কোনো রোগীকে চিকিৎসা করি না, বরং চিকিৎসার ক্ষেত্রে আমাদের কিছু ওয়ার্নিং সাইন আছে যেগুলো আমরা সবসময় ফলো করি। এই আমরা যে হেমাটোলজির যে টেস্ট করি আর কি, বিশেষ করে আমি সবসময় বলি যে হেমাটোলজিস্টদের জন্য একটি টেস্টই আছে যেটাকে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলে। সেই গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টে আছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমরা একটা প্লেটলেট পাই এবং একটা হেমাটোক্রিট পাই। কিন্তু ডেঙ্গু রোগীর চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই হেমাটোক্রিটের গুরুত্বটা অনেক বেশি আছে, যে কারোর হেমাটোক্রিটটা বেড়ে যাচ্ছে কিনা। এটা জাস্ট আমি একটা মেডিকেল টার্মে বললাম যে এখানে হেমাটোক্রিট যদি বেড়ে যেতে থাকে তো তখন সেটা একটা আমরা সেই ধরনের তখন ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হয় আর কি। যে আমরা বলি না যে খুব ডেঙ্গু রোগে ডেঙ্গু জ্বর হয়েছে তখন আপনাদের হচ্ছে বেশি করে ফ্লুইড জাতীয় খাবার খান, এই ফ্লুইডটা তখন বেশি খেতে হবে, কারণ তখন ফ্লুইড লিকেজ হয়। ফ্লুইড লিকেজ হলে কি হবে, যে ফ্লুইড লিকেজ হলে তখন সে হাইপোভলিমিয়া যাবে, তার প্রেশার কমে যাবে আর কি। তো আসলে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যেটা দেখার দরকার যে প্লেটলেট আমরা প্রতিনিয়ত করি, কিন্তু প্লেটলেটের থেকে গুরুত্বপূর্ণ একটি হেমাটোক্রিট, যে যা দেখে আমরা রোগী শকে যাচ্ছে কিনা। একটা শক তো একটা আরও বেশি ভয়ঙ্কর আর কি, সেই জন্য শকে না যায় সেই জন্য আমাকে হেমাটোক্রিট ফলো করতে হবে আর কি। আর একটা জিনিস যেখানে তাহলে আমি একটি কথা এখানে যে আমাদের স্মরণ রাখতে হবে যে ডেঙ্গু রোগীর আমরা প্লেটলেট যতটা না গুরুত্ব দিব তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে যে ফ্লুইড লস হচ্ছে কিনা, সে হাইপোভলিমিয়ায় যাচ্ছে কিনা, তার প্রেশার কমে যাচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের খুব অ্যাটেনশন দিতে হবে। দ্বিতীয়টা যে ওই যে আমি বললাম যে প্লেটলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো, কিন্তু রক্ত অনেক সময় যদি কমে যায় তো প্লেটলেট কমে গেলে দেখা যাবে যে তার রক্ত জমাট বাঁধছে না, তাহলে রক্ত জমাট না বাঁধলে ব্লিডিং হয়। এই ডেঙ্গু রোগীতে এটাও একটা আতঙ্কের ব্যাপার যে তার প্লেটলেট কমে তার কোনো জায়গায় তার ব্লিডিং হচ্ছে কিনা। যদি ব্লিডিং হয় তাকে আমরা বলি যে হেমোরেজিক ডেঙ্গু ফিভার। এখানেও যদি কোনো জায়গায় হেমোরেজ ব্লাড কমে গেলে, যেমন বললাম ফ্লুইড কমে গেলেও যেমন হচ্ছে শকে যেতে পারে, তেমন এরকম যদি ব্লিডিং হয় কোনো জায়গা থেকে সেখানেও এরকম শকে যেতে পারে। তো সেই জন্য তাকে আমরা নাম দেই যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক ফিভার। তো তাহলে আমাদের এইগুলো হচ্ছে ব্যাপার আর কি, যে ডেঙ্গু কাউকে হয়েছে এবং সেই কারণেই যে তাকে ছুটতে হবে বাইরে, এরকম ব্যাপারগুলো না আর কি। আমাকে প্রথম দেখতে হবে যে ওয়ার্নিং সাইনগুলো তার কি আছে, তার প্রেশার ভালো আছে কিনা, তার হেমাটোক্রিট ঠিক আছে কিনা, বারবার ডায়রিয়া হচ্ছে কিনা, তার পেটে পানি জমছে কিনা। এইরকম যদি হয় তো তখন আপনাদের আমি মনে করি যে এই যে সাইন সিমটমগুলোর কথা বললাম এগুলো হলে আপনারা ডেঙ্গু রোগী নিয়ে মানে একদম নিকটস্থ হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন। এবং এই আদারওয়াইজ বোধহয় অন্য ক্ষেত্রে যদি ডেঙ্গু রোগী যেহেতু এখন প্রাদুর্ভাবটা একটু বেশি, বর্ষাকাল চারিদিকে ছাচ্ছেতে পরিবেশ, এটার জন্যে আমি মনে করি যে যদি আপনারা এই সাইন সিমটমগুলো পেলেই আর কি তখন শুধুমাত্র আপনারা হসপিটাল যাবেন। আদারওয়াইজ ডেঙ্গু রোগীর জন্য যদি ফ্লুইড যেটা খাওয়ার, যে একটু লিকুইড জাতীয় খাবার একটু বেশি খাবেন তাহলেই আপনার ঠিক হবে। কিন্তু আবার বেশি ডাক্তার সাহেব বেশি খাইতে বলছে, সেই জন্য যে আপনি বেশি পরিমাণ পানি খাবেন, প্রচুর পানি খাবেন, তো তাহলে আবার সেখানেও আবার ফ্লুইড ওভারলোড হতে পারে, এই জন্য সেটাও করা যাবে না। আসলে পরিমিত খেতে হবে। এবং যখন এরকম ডেঙ্গু রোগীর কোনো ধরনের একটা ওয়ার্নিং সাইন যে 3-4টা বললাম আমি, এগুলোর কোনো একটি পাইলে আপনি নিকটস্থ হসপিটাল অথবা আপনার কনসালটেন্ট যে কোনো ডক্টরের সাথে আপনি কথা বলবেন।